নমস্কার। আজ ৪ঠা জুলাই শনিবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। 34 বছর সিদ্ধান্ত হয়েছে পার্টি অফিসে, বিরোধীদের ডাকেনি কেউ। অতীতের ক্ষত উস্কে সৌজন্যের বার্তা মুখ্যমন্ত্রীর। আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার চাপ, ফোন ট্যাপ করা হচ্ছে। এসটিএফ ও সিআইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, দুর্গা সুরক্ষা স্কোয়াড গড়ে বড় ঘোষণা শুভেন্দুর। মমতার হয়ে আপনি লড়ছেন, অভিষেকের আইনজীবীকে হাইকোর্টের প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করলেন। আধা সেনা ঘিরে ফেলল তৃণমূল ভবন, থানায় ছুটলেন কুনানরা। রাত বাড়তে বাড়ছে উত্তাপ। দ্বিতীয়বারের ডাকে শ্রীরামপুর থানায় হাজিরা অপরূপার, আইনজীবীর বেশি উপস্থিত তৃণমূলের প্রাক্তন সাংসদ। কেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কংগ্রেসে? দলের কর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র বিধান ভবন। মেট্রোপলিটনের পার্টি অফিসের দখল নিয়ে তালা ঝোলালো ঋতব্রত তৃণমূল, খবর পেয়ে পৌঁছে গেলেন কালীঘাটপন্থীরা। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গের তোলাবাজদের বার্তা শুভেন্দু। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, স্যারকে বেদম মার, ডিম থেরাপির, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা। দুর্নীতিবাজ উপপ্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর বাইকে আগুন, অগ্নিগর্ভ শ্যাম্পু। রাজ্য পুলিশের ইন্সপেক্টর বদলি, একসঙ্গে শতাধিক থানায় বদলের নির্দেশ শুভেন্দু সরকারের। সব্যসাচীর বান্ধবীর তকমায় ক্ষুব্ধ নদিয়ার সেই টিনা, বাড়ি থেকে 3 কেজি সোনা উদ্ধার নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি কেন? পুরো ভবন অন্ধকার করে পুরো প্রধানকে ডিম বর্ষণ করলেন মহিলা নাগরিকরা। পিসি হোক বা জেঠু, উন্নতির পথে রেয়াত করেননি কাউকে। পাপাই থেকে দেবরাজ, দুর্নীতির গোড়ায় যেতে সিট গড়ল পুলিশ। কামারহাটে পুরসভার নতুন চেয়ারম্যান লকেটের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়। নির্দল কাউন্সিলর জানালেন উন্নয়নী লক্ষ্য। স্কুলের মধ্যে সিঁদুর দান, গঙ্গারামপুরে উত্তেজনা। বৈঠক করে এক ছাত্রী এবং 3 জনকে শাস্তি দিল স্কুল কর্তৃপক্ষ। তৃণমূল ভাঙানোর খেলায় যুক্ত 2 স্পিকার প্রশিক্ষণ শিবিরে নিয়ে গিয়ে মনে পড়ল কুণালের, বয়কট করলেন বিড়লার সভা। 21শে জুলাইয়ের হত্যাকারীদের আড়াল করার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে, বিচারের দাবিতে শুভেন্দুকে চিঠি কাকলির। অভিষেকের সেবাশ্রয়ে অনুমতি ছাড়াই চিকিৎসা, বেআইনিভাবে যন্ত্রপাতি ব্যবহার, অভিষেকের নতুন মামলা ডায়মন্ড হারবারে। পুরনো এফআইআর নিয়ে পুলিশ সক্রিয় হতে পারে আশঙ্কা করে হাইকোর্টে মহুয়া মৈত্রের জোড়া মামলা, চাইলেন রক্ষা কবচ। বেলডাঙ্গায় তল্লাশি অভিযান, এনআইএর আটক শওকত, অশান্তির ঘটনায় মুক্তি পেয়েছিলেন জামিনে। কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি আবার খারিজ হাইকোর্টে, মঙ্গলবারের আগে কিছু শুনবেন না জানিয়ে দিলেন বিচারপতি। এনআইএর হাতে গ্রেপ্তার 3 দিনেই জামিন তৃণমূল কাউন্সিলর শাকিরের, থানা থেকে বেরিয়ে সংজ্ঞাহীন স্ত্রী অপরূপা। 21শে জুলাই রাস্তা আটকে সভা, আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা তলব করল হাইকোর্ট, অগাস্টের শুনানি। প্রাক্তন মন্ত্রী এবং ক্রিয়েটর মনোজের অফিসে ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধারের অভিযোগ, মিলল প্রচুর ত্রাণ সামগ্রী। প্রাথমিকের নিয়োগ মামলায় সর্বশেষ চার্জশিটে নাম থাকলেও আদালতে গড়হাজির মানিক, ক্ষুব্ধ বিচারক। বরাহনগর এবং দক্ষিণেশ্বরের মাঝে রেল সেতু কাজ, 10 ঘন্টায় পাওয়ার ব্লক, সপ্তাহান্তে বাতিল কিছু লোকাল। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলা শুনতে রাজি নয় কলকাতা হাইকোর্ট, কি ব্যাখ্যা? রিলস বানানোর চক্করে টিউশন পালিয়ে পানিহাটির গঙ্গায় ডুবে মৃত্যু স্কুল ছাত্রের, সহপাঠীও আশঙ্কাজনক, চলছে চিকিৎসা। মিলবে 50% এরিয়া, রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। আকাশ থেকে মনোজ আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা। আবার আক্রান্ত শশাঙ্ক বিল, বর্ধমান শহরের জলাভূমি রক্ষায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। RN রবি বলছে, রাজ্যপালের নামে অগ্নিমিত্রা দুধকুমারকে ফোন, বালি থেকে যুবককে ধরল পুলিশ। একযোগে 18 কাউন্সিলরের ইস্তফা, অচলায়তন নবদ্বীপ পুরসভার দায়িত্ব এবার প্রশাসকের। বাংলায় বিনিয়োগ আনতে মুম্বাইয়ে বড় চাল, শ্রমিকের, কি বললেন রাজ্য বিজেপির সভাপতি। 63টি পয়েন্ট, 6 থেকে 9 বিভাগের যৌথ টিম। 31শে জুলাইয়ের ডেডলাইন মাথায় নিয়ে পুরোদমে শুরু নির্মীয়মান বহুতলের অডিট। সইজাল কাণ্ডে অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট, তবে আগের মতোই সহযোগিতা করতে হবে তদন্তে। অভিযোগ করলে আপনার ভালো হবে না, দেবরাজের প্রভাব টের পেয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তাও।
পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড থেকে গণতন্ত্রকে রক্ষা করুন, প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে কি অভিযোগ জানালো বিরোধীরা। হিন্দু ভাবাবেগে আঘাত, সংঘ অবশেষে মুখ খুলল রাম মন্দির প্রণামী চুরির ঘটনায়, দোষীদের কঠোর শাস্তির দাবি হোসবালের। জল জীবন মিশন প্রকল্পে 14.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্য দার্জিলিংয়ে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর মাথায় ভাইরাল প্রপোজ, আসলে পুরো নাটক, ফাঁস করলেন কনের বাবা। রাঁধুনিদের টাকা দেওয়া নিয়েও দুর্নীতির নালিশ, ধূপগুড়িতে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও। চুরি করা নেকলেস পরে ইনস্টাগ্রাম রিল, 1 বছর পর পরিচারিকাকে হাতে নাতে ধরলেন মহিলা। হিন্দু দেশ বিরোধীরা আমাদের ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে, রাম মন্দিরে চুরি নিয়ে উদ্বিগ্ন আরএসএস। রোনাল্ডোর মুখে বিসমিল্লাহ, পেনাল্টি নিতে গিয়ে কেন আরবি আওড়ালেন CR7। খামেনেই শেষকৃত্যে হামলা করলে চরম প্রতিশোধ নেওয়া হবে, আমেরিকা ইসরায়েলের হুঁশিয়ারি দিল তেহরান। খাদে পড়ে গেল বাস, পাকিস্তানের বালুচিস্তানে অন্তত 40 জনের মৃত্যু, জখম 8 জন, চলছে উদ্ধার কাজ। নিম্নচাপ অঞ্চল তৈরি, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে, 6 জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস। কলকাতায় কি হবে? এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের বিরাট রায়, বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের সই জাল মামলায় কি বলল কোর্ট। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি রক্ষা কবচের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে আগামী 17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ বা তদন্তকারী সংস্থা। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং বিষয়টি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। এই মামলার আইনি প্রক্রিয়া চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রক্ষা কবচের আবেদন জানানো হয়েছিল, যা এর আগে মঞ্জুর করেছিল আদালত। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, এই মামলার মূল বিচার প্রক্রিয়া চলছিল বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। তিনি ইতিপূর্বে এই মামলার বিস্তারিত শুনানি করেছেন, তবে বর্তমানে বিচারপতি চন্দ্র সার্কিট বেঞ্চের দায়িত্বে রয়েছেন। এই বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টি শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চে উপস্থিত হয়। মামলার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানান, যেহেতু বিচারপতি কৌশিক চন্দ্র এই মামলার খুঁটিনাটি ও বিস্তারিত তথ্যাদি পূর্ববর্তী শুনানিগুলোতে শুনছেন, তাই মূল বেঞ্চের এই পরবর্তী বিচার করা যুক্তিযুক্ত। আগামী 14 জুলাই বিচারপতি চন্দ্র সার্কিট বেঞ্চ থেকে ফিরবেন। তিনি আদালতে যোগ দেওয়ার পরই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন। আর সেই কারণে অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়িয়ে আগামী 17 জুলাই পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভার তদন্তে বিধায়কদের স্বাক্ষর জালের মতন সংবেদনশীল বিষয়ে মামলা হওয়া স্বাভাবিকভাবে এর ওপর কড়া নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। বিরোধী শিবিরের পক্ষ থেকে সেখানে বিষয়ে দ্রুত তদন্ত এবং পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সেখানে শাসক শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই মামলা তৈরি করা হয়েছে। আপাতত আদালতের এই নির্দেশের পর আগামী 17 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি কোনো খাড়া ঝুলছে না। তবে 14 জুলাই বিচারপতি কৌশিক চন্দ্র সার্কিট বেঞ্চ থেকে ফেরার পর যখন এই মামলায় নিয়মিত শুনানি শুরু হবে, তখন আদালত কি অবস্থান নেয় এবং দুপক্ষের আইনজীবীরা কি নতুন যুক্তি পেশ করেন, তার উপর নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি। আগামী সপ্তাহে হাই প্রোফাইল মামলার জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। বিষয় 21 জুলাই শুভেন্দু অধিকারীকে এবার চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। মমতা সরকার আর মনীশ গুপ্ত নিয়ে বড় অভিযোগ। তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের কার্যালয়ে নব তৃণমূলের দখল নেওয়া ঘিরে চূড়ান্ত রাজনৈতিক নাটক। তার মাঝে এবার তৃণমূলের 21 জুলাই নিয়ে চিঠি গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আর সেই চিঠি লিখলেন সদ্য তৃণমূল থেকে NCPI-তে যোগ দেওয়া সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 3 পাতার সেই চিঠিতে কি লিখলেন কাকলি? সূত্রের খবর, 1993 সালে কংগ্রেসের আন্দোলনে গুলি চালানোর ঘটনায় শহীদদের ন্যায় বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন কাকলি। শুধু তাই নয়, এ বিষয়ে বিগত তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি, তুলেছেন আঙুলও। শুভেন্দুকে লেখা চিঠিতে মোট 6 দফার দাবি জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 3 পাতার চিঠিতে কাকলি সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলে তার অভিযোগ, 1993 সালে বাম সরকারের আমলে যেমন গুলিতে নিহত 13 জন যুব কংগ্রেস কর্মীর পরিবার বিচার
বিচার পায়নি। তেমনি 2011 সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি। মামলায় পুরোনায় খোলা হয়নি বা কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়নি, ফলে 33 বছর পরে নিহতদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত। তাই ওই মামলায় পুনরায় তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে তৃণমূল সরকারের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছেন কাকলি। তার অভিযোগ, ক্ষমতায় আসার পরেও মামলার রিওপেন বা কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়নি, বরং কমিশনের সুপারিশে নাম থাকা মনীশ গুপ্তকে প্রথমে ভোটে দাঁড় করিয়ে রাজ্যের মন্ত্রী এবং পরে রাজ্যসভার সাংসদ করা হয়। পাশাপাশি লালবাজার ও রাইটার্স বিল্ডিং থেকে মামলার গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ হওয়ার পথে তা উদ্ধারে বা যারা দায়ী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। চিঠিতে কাকলির দাবি, মামলায় পুনরায় তদন্ত, কমিশনের রিপোর্ট প্রকাশ, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, দায়ী পুলিশ এবং আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন বারাসতের সাংসদ। ইতিমধ্যে 21 জুলাই ধর্মতলায় সভা করা যাবে না, কালীঘাট এবং ঋতব্রত দুই তৃণমূলকে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতন ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। প্রসঙ্গত 21 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসের কর্মসূচি পালন করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূলের দুই শিবির। তার উপরে রাস্তা আটকে 21 জুলাই কর্মসূচি পালন করেনি কলকাতা হাইকোর্টের দেওয়া রায় অবমাননাকর অভিযোগ তোলা হয়েছে আদি তৃণমূলের বিরুদ্ধে। থানায় জেরা শেষে হঠাৎ অসুস্থ অপরূপা পোদ্দার, পর মুহূর্তে নিজে যা ঘটালেন দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। কি ঘটলো জানেন? শ্রীরামপুর থানায় হাজিরা দিয়ে ফেরার পথে নাটকীয় পরিস্থিতি, শেষমেশ থানায় হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ম্যারাথন জেরা শেষে থানা থেকে বেরোনোর পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হঠাৎই ভুল বদল, গাড়ি থেকে নেমে শটান দৌড়ে নিজের বাড়িতে ঢুকে গেলেন প্রাক্তন সাংসদ, যা দেখে তাজ্জব বনে গিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে অপরূপার বিরুদ্ধে একটা জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে মঙ্গলবার এনআইএ যখন তার স্বামী তথা রিকশার তৃণমূল কাউন্সিলর সাকির আলমকে গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশের সঙ্গে তীব্র বাগ বিতণ্ডায় জড়ান অপরূপা। এর জেরে শ্রীরামপুর থানার স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা করে। সেই মামলাতে গত বুধবার অপরূপাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু স্বামীর গ্রেপ্তারের কারণ দর্শে ইমেল মারফত হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর বৃহস্পতিবার চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, মামলায় আরও কিছু জামিন অযোগ্য ধারা যুক্ত করে প্রাক্তন সাংসদকে শুক্রবার পুনরায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সেই মতো শুক্রবার বেলা 11:15 নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় পৌঁছন কালোকোট পরিহিত অপরূপা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার সামনে আগে থেকে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ জওয়ানদের ঘেরাটোপে তিনি থানার ভেতরে ঢোকেন। এরপর পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চলে দফায় দফায় জেরা। বিকেল 4:15 নাগাদ টানা প্রায় 4.5 ঘন্টার ম্যারাথন দল জিজ্ঞাসাবাদের পর শেষে জানা যায়, প্রাক্তন সাংসদের কাছ থেকে গেট পেরোতে নাটকীয় মোড়ে তিনি গোটা ঘটনাটি ঘটিয়েছেন। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে একটা টোটোয় বসিয়ে শ্রীরামপুর ওয়ালসা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালের মূল ফটকের সামনে পৌঁছে থামেনি টোটোটি। বটতলা হয়ে কাঁটা পড়ে রাস্তা ধরে সোজা পৌঁছে অপরূপার বাড়ির সামনে। তখনই দেখা যায় আসল চমক। এতক্ষণ অচৈতন্য হয়ে থাকা প্রাক্তন সাংসদ টোটো থেকে নেমে কার্যত দৌড়ে নিজের বাড়ির ভেতর ঢুকে যান। তদন্তের মুখোমুখি হয়ে চনমনির সাংসদের এমন আচমকা অসুস্থতা এবং পরক্ষণে সুস্থ হয়ে দৌড়ে বাড়ি ফেরায় এই নাটক ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। দিল্লি থেকে ফিরে তৃণমূল ভবন দখল, বাইপাসের পার্টি অফিসে ঋতব্রত ফেরহাদরা মমতাকে নিয়ে স্পষ্ট করলেন অবস্থান। তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষমতা দখলের লড়াই এবার এক নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। দিল্লি থেকে ফিরে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা বাইপাসের তৃণমূল ভবনে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলেন ঋতব্রত ব্যানার্জি, ফেরহাদ হাকিমরা। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকেই শুরু হয়ে গিয়েছিল ম্যারাথন বৈঠক। তার আগে দুপুরে দিল্লি নির্বাচন সদরে গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সাফ দাবি করে এসেছে, ঘাসফুল শিবিরের আসল নিয়ন্ত্রক তারাই। দল বা প্রতীক নিয়ে কোনো ধোঁয়াশা নেই।
নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রতদের নেতৃত্বে 10 জনের এক প্রতিনিধি দল হাজির হয়েছিল, যার মধ্যে ছিলেন 9 জন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, দলের 2/3 বিধায়ক, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যরা তাদের পাশে আছেন। ফলে প্রতীক বা দলের নাম হাতছাড়া হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যদি সত্যি কোনো সংশয় না থাকে তবে তড়িঘড়ি কমিশনে যাওয়ার কি দরকার ছিল? ওয়াকিবহাল মহলের ধারণা, আসল লড়াইটা আসলে দলের প্রতীক আর কোটি কোটি টাকার দলীয় তহবিলের হ্রাস নিজেদের হাতে রাখার। ঋতব্রতরা চাইছেন দলের নতুন কোষাধ্যক্ষ আকরুজ্জামানের হাতে যেন তহবিলের পুরো নিয়ন্ত্রণ থাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের বক্তব্য শুনেছেন এবং আগামী সোমবারের মধ্যে পুরো বিষয়টি লিখিত আকারে জমা দিতে বলেছেন। এদিকে এই বিদ্রোহকে রুখতে পাল্টা কোমর বাঁধছে মমতা ব্যানার্জির কালীঘাট শিবির। আগামী 6 জুলাই নির্বাচন কমিশনের সমস্ত নথিপত্র জমা দিতে চলেছে তারা। মমতা শিবিরের নেতাদের মূল অস্ত্র হতে চলেছে নেত্রীর নিজস্বই। তাদের স্পষ্ট বক্তব্য, আজ যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন তারা প্রত্যেকে মমতা ব্যানার্জির সই করা প্রতীকে জিতে বিধায়ক হয়েছেন। পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় সম্মেলনে যেভাবে মমতাদিকে সর্বসম্মতিতে দলের চেয়ারপারসন বাছা হয়েছিল এবং মেঘালয় সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, সেই সমস্ত আইন ও সাংগঠনিক নথি কমিশনের টেবিলে পেশ করা হবে। একই সঙ্গে বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের তথ্য তুলে ধরা হতে পারে। এই গোটা টানাপোড়েনের পেছনে বিজেপির হাত দেখছেন কুণাল ঘোষ। তার তীব্র তোপ, বাংলায় মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে ভয় পায় বলে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি নোংরা খেলা খেলছে। অন্যান্য রাজ্যে তারাই কাজ করেছে, কিন্তু বাংলার সাধারণ কর্মী সমর্থকেরা নেত্রীর সাথেই আছেন। গত 22 জুনের বিশেষ অধিবেশনে অরূপ রায়কে চেয়ারপারসন আর আকরুজ্জামানকে কোষাধ্যক্ষ ঘোষণা করে যে লড়াইয়ের সূত্রপাত করেছিল ঋতব্রত শিবির, তা এখন দিল্লির দরবারে পৌঁছল। এখন দেখার সোমবার লিখিত বয়ান জমা পড়ার পর নির্বাচন কমিশন এই আসল নকলের লড়াইয়ে কী সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক পট পরিবর্তনের পর নারী কল্যাণের পাশাপাশি এবার রাজ্যের যুবশক্তিকে স্বাবলম্বী ও আর্থিকভাবে মজবুত করতে এক যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিটি পবিত্র প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে রাজ্যে ইতিমধ্যে সফলভাবে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে 1 কোটিরও বেশি মা বোন সরাসরি উপকৃত হচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী দূরদর্শী সরকার এখানে থেমে থাকেননি। বাংলার বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে এবং তাদের কর্মসংস্থানের প্রাথমিক লড়াইকে সহজ করতে এবার নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ নতুন ও যুগান্তকারী প্রকল্প যুব শক্তি ভাতা। সদ্য সমাপ্ত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বিশেষ জনকল্যাণমুখী প্রকল্পের জন্য বিশাল আর্থিক বরাদ্দের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, যা বাংলার যুব সমাজের মুখে এক অনাবিল হাসি ফুটিয়েছে। নবান্ন সরকারি সূত্রে খবর অনুযায়ী এই ঐতিহাসিক প্রকল্পের আওতায় রাজ্যে স্নাতক পাশ বেকার যুবকদের আনা হবে, যেখানে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে মেধার মূল্যায়ন এবং যুবকদের আত্মবিশ্বাস যোগাতে এই যুবশক্তি প্রকল্পের নির্দিষ্ট পরিমাণ অর্থ আগামী অক্টোবর মাস অর্থাৎ মহালয়া ও দুর্গাপুজোর পবিত্র মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে জানানো হয়েছে যে সমস্ত ছেলেদের ন্যূনতম স্নাতক ডিগ্রি নেই তাদেরও সরকার সম্পূর্ণ নিরাশ করবে না। তাদের জন্য অন্য একটি বিশেষ আর্থিক প্যাকেজের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রতি মাসে 2,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই জনমুখী ও স্বচ্ছ প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকার কিছু সুনির্দিষ্ট ন্যায়সঙ্গত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, যাতে প্রকৃত অভাবী ও যোগ্য যুবকদের কাছে এই সুবিধা পৌঁছয়। যুব শক্তি ভাতার টাকা পাওয়ার জন্য আবেদনকারী যুবককে অবশ্যই স্নাতক পাস হতে হবে এবং তার পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারটি যাতে অন্য কোনো বড় সামাজিক প্রকল্পের সুবিধা না নেয় এবং পরিবারের কেউ যাতে আয়কর বা ইনকাম ট্যাক্স না দেয়, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। কোনো রকম কাটমানি বা দুর্নীতির ছায়া না রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যোগ্য প্রাপকদের বাছাই করে এই ভাতা সরাসরি প্রদান করা হবে। অতীতের যুব সমাজকে যেভাবে অবহেলা ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারীর এই দূরদর্শী ও উন্নয়নমুখী পদক্ষেপ সেই অন্ধকারের অবসান ঘটিয়ে বাংলার যুব শক্তিকে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তুলতে এক নতুন সোনালী ভোরের সূচনা করেছে।
কেন পেলেন না অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা? কেনই বা বাতিল হলো আবেদন? নাকি এখনো রয়েছে টাকা পাওয়ার সুযোগ? আপনার এলাকায় কারাই বা টাকা পেলেন? এবার এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছে বিশেষ হেল্পলাইন নম্বর। পাশাপাশি আসছে নতুন অনলাইন পোর্টাল, যেখানে বাড়িতে বসেই জানা যাবে আপনার আবেদন ও টাকার সম্পূর্ণ স্ট্যাটাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ জুলাই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা প্রদান কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি তথ্য অনুযায়ী মোট ১,৩০,০০,০০০-এরও বেশি আবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। এর মধ্যে ১,৯,৯২,৩৭৮ জন মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। এই টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অ্যাকাউন্টে ১ জুলাই টাকা আসেনি, তারা কি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্য কোনো উপভোক্তা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ যাবেন না। অর্থাৎ যাদের তথ্য যাচাই বা অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে শুধুমাত্র আশ্বাস নয়, এবার সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার চালু করেছে একটা বিশেষ হেল্পলাইন নম্বর। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, টাকা না এসে থাকে, আবেদনের স্ট্যাটাস জানতে চান, নথি সংক্রান্ত সমস্যা থাকে অথবা অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি ফোন করতে পারবেন এই নম্বরে। হেল্পলাইন নম্বর 8282082882। এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সরকারি প্রকল্প সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এখানেই শেষ নয়, নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে খুব শীঘ্রই চালু করা হবে একটি নতুন অনলাইন পোর্টাল। এই পোর্টালে লগইন করে আবেদনকারীরা জানাতে পারবেন তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে কিনা, টাকা কবে আসতে পারে, কোনো নথিতে সমস্যা আছে কিনা। সবচেয়ে বড় বিষয়, যদি কোনো যোগ্য মহিলা মনে করেন তিনি অন্যায়ভাবে প্রকল্প থেকে বাদ পড়েছেন, তাহলেও এই পোর্টালের মাধ্যমে সরাসরি আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন। নতুন এই পোর্টালে আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রাখা হচ্ছে। সেখানে এলাকার কোন কোন মহিলা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন সেই তথ্য দেখা যাবে। ফলে প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই পোর্টাল থেকে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকেন কিন্তু এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে আতঙ্কিত হবেন না। প্রথমে নিজের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করুন, প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আর নতুন পোর্টাল চালু হলে সেখানে গিয়ে নিজের স্ট্যাটাস অবশ্যই দেখে নিন। সরকারের দাবি, যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, তোলাবাজির বিপুল টাকায় তিনি তাল সোনা কিনে রাখতেন। এমনকি তার ঘনিষ্ঠদের বেআইনিভাবে সোনা কিনতে সাহায্য করতেন বলে অভিযোগ। সব্যসাচীর ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে অনেক সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। তার এবং তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে পুলিশ। তাদের 3,70,00,000 টাকা ছিল। বিপুল এই টাকার উৎস কি খতিয়ে দেখতে গিয়ে এই কেচো করতে আর এক কেউটে বেরিয়ে পড়েছিল। এই সূত্র ধরে পুলিশের নজরে আসে নদিয়ার টিনা ভৌমিক সাহার অফুরান স্বর্ণ ভান্ডার। নদিয়ায় তার পৈতৃক বাড়িতে রাত দুপুর আচমকাই হানা দেয় পুলিশ। সঙ্গে আবার পুলিশ নিয়ে গিয়েছিলেন খোদ সব্যসাচী দত্তকে। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে সব্যসাচী দত্তের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। নদিয়ার করিমপুর এলাকায় টিনার বাবার বাড়ি, সেই বাড়িতে খোঁজ চালাতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। এ তো বাড়ি নয়, যেন স্বর্ণ খনি। বাড়ি থেকে 3 কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে পুলিশ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। এই স্বর্ণ রাজ্য দেখে মাথায় হাত পুলিশের। এক সব্যসাচীর দুর্নীতি বের করতে গিয়ে এই বিরাট স্বর্ণ রাজ্যে এসে পড়বে পুলিশ, তাকে আদৌ ভাবতে পেরেছিল? তবে স্বর্ণ রাজ্যের মালকিন কি টিনা? এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে সবটা নিয়ে মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গা ভর্তি গয়না পরে তার ছবি ভেসে বেড়ায়, তাও সব্যসাচী দত্তের সঙ্গে। কি বললেন টিনা? বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধারের প্রসঙ্গে টিনার বক্তব্য, আমি বাড়িতে ছিলাম না সেই সময়। পুলিশ কাকে নিয়ে এসে কি তল্লাশি চালিয়েছে সেটা আইনের ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে সব্যসাচীর বান্ধবী বলায় তীব্র আপত্তি টিনার। তিনি বলেন, আমাকে এভাবে বান্ধবী বলে আখ্যায়িত করে দেওয়ার তীব্র নিন্দা করছি।
আমি একজন মহিলা শিক্ষিকা, সমাজে মাথা উঁচু করে চলি, তাই এগুলো বন্ধ হওয়া দরকার। টিনা কি তাহলে সব্যসাচী দত্তকে চিনতেন না? কি দাবি তার? টিনা বলেন, সংবাদ মাধ্যম তো সূত্র মারফত আমাকে বান্ধবী দেখাচ্ছে। আমি কার বান্ধবী? রাজনীতিতে সকলের কোনো না কোনো মতাদর্শ থাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতাম। দলের নেতারা যদি দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েন আর নিচের কর্মীরা যদি তাদের বান্ধবী হয়ে যান, সেটা ভুল। আসলে সম্পর্কটা কি সেটা দেখা দরকার। বঙ্গ রাজনীতিতে ঘনিষ্ঠ বা বান্ধবীদের নাম করে অনেকেই অনেক কিছু করেছেন, এটাও তেমন কোনো বিষয় কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি দমনে একের পর এক কড়া অ্যাকশনের শুভেন্দু অধিকারীর প্রশাসন। আর এবার পুলিশের জালে বিধাননগর পুরসভার প্রাক্তন দাপুটের তৃণমূল কাউন্সিলর তথা দলের এককালীন হেভিওয়েট যুবনেতা দেবরাজ চক্রবর্তী। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতে রাজ্য এসটিএফ এবং বিধাননগর পুলিশের যৌথ অভিযানে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং জনপ্রিয় গায়িকা অদিতা মুন্সির স্বামীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেষ্টপুরের এক প্রমোটারের থেকে প্রায় 30 লক্ষ টাকা তোলাবাজি এবং হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। শুধু তাই নয়, তদন্তকারীদের আরও দাবি, আয়ের সাথে সঙ্গতিহীন পাহাড় প্রমাণ সম্পত্তি রয়েছে তার। অন্তত 100 কোটি টাকার বেনামি সম্পত্তি হস্তান্তর এবং স্ত্রী অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মতন গুরুতর অভিযোগ উঠেছে দম্পতির বিরুদ্ধে। যদিও 4 মাসের শিশু সন্তানের কথা ভেবে আদালত অদিতি মুন্সিকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে, কিন্তু ছাড় পাননি দেবরাজ, বরং গ্রেপ্তার করা হয় তাকে। এদিকে এই ঘটনার সামনে আসতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এত কম সময়ে কিভাবে এই বিপুল সাম্রাজ্য আর রাজনৈতিক প্রভাব তৈরি করলেন দেবরাজ। 2011 সালে রাজারহাট গোপালপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসু সেক্রেটারি হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গায়িকার স্বামী। 2015-তে টিকিট না পেয়ে কংগ্রেসের যোগ এবং কাউন্সিলর হওয়া, কিন্তু জেতার মাত্র 6 মাসের মধ্যে ডিগবাজি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2022-এর পুরভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ। বিধাননগর পুরসভার মেয়র পরিষদ করা হয় তাকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায়, উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন দেবরাজ চক্রবর্তী। অন্যদিকে বিরোধীদের দাবি, এই রাজনৈতিক প্রভাবকে হাতিয়ার করে সিন্ডিকেট আর তোলাবাজি রাজত্ব চালাতেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তবে ক্ষমতার পরিবর্তনের পর সেই চেনা প্রভাব আর কাজে এলো না। ফলে শেষ রক্ষা হলো না পুরুলিয়ার গোপন আস্তানাতে। 7 দিনের পুলিশ হেফাজতে এখন তদন্তকারীদের মুখোমুখি বিধাননগরের এই প্রাক্তন দাপুটে নেতা। এদিকে দেবরাজ গ্রেপ্তার হতে সোশ্যাল মিডিয়া এক লম্বা পোস্ট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিজের চেনা মেজাজে ধরা দিয়েছে খোদ কুণাল ঘোষ। তবে এই কেসের জল কতদূর গড়া এখন সেটাই দেখার। পাকিস্তান বাংলাদেশের পর এবার মায়ানমার। বঙ্গোপসাগরের নাগাল পেতে আরও এক ধাপ এগোলো চীন। মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর গড়ার দিকে এগোচ্ছে তারা। দশকের পর দশক এশিয়া জুড়ে প্রত্যক্ষ সংযোগ স্থাপনে যে স্বপ্ন দেখে আসছিল চীন, এবার তা বাস্তবায়নের পথে। চীন মায়ানমার বাংলাদেশ করিডোরের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছতে পারবে বেজিং। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ওই প্রসঙ্গ ওঠে। ওই করিডোরের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন জিনপিং। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, 15 বছর আগে চীন মায়ানমার বাংলাদেশ করিডোর করার প্রস্তাব পেশ হয়। কিছু ক্ষেত্রে কাজ এগিয়েছে, তবে একাধিক কারণে প্রত্যাশিত ফল মেলেনি। বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এই করিডোরই সহায়ক হয়ে উঠবে। ভারতের কথা তুলতে তিনি বলেন, যদি চায় যোগ দিতে পারে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে চীনা মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর শুরু হবে। মায়ানমারের মান্দালয় পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে করিডোরটি। সেখানে 2 ভাগে ভাগ হয়ে যাবে করিডোরটি। একটি ইয়াঙ্গনের দিকে এগোবে, অন্যটি এগোবে রাখিন প্রদেশের সমুদ্র বন্দরের দিকে। রাখিন প্রদেশ হয়ে করিডোরটি ঢুকবে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে, অর্থাৎ সরাসরি সড়কপথে চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের ওপর তৈরি মোংলা বন্দরে পৌঁছতে পারবে চীন। 9-এর দশকে প্রথম বাংলাদেশ চীন ভারত মায়ানমারের করিডোর তৈরির প্রস্তাব ওঠে। কথা ছিল কুনমিং থেকে কলকাতা হয়ে মন্দালয় এবং ঢাকা ছুঁয়ে যাবে করিডোরটি, কিন্তু ভারত এবং চীনের মধ্যে যে পারস্পরিক টানাপোড়েন, তাতে করিডোরের কাজ এগোয়নি। 2019 সালে শেষ পর্যন্তই পরিকল্পনা ছেটে ফেলে চীন। তবে ভারতকে বাদ দিয়ে সম্প্রতি ফের করিডোরটি গড়ে তুলতে উদ্যোগী হয়েছে তারা। এই মুহূর্তে করিডোর করার প্রস্তাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ। তবে চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ঘিরে চিন্তা বাড়ছে ভারতের। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আরব সাগরে পৌঁছে যাচ্ছে চীন। এখন আরব বঙ্গোপসাগর নাগাল পাওয়ার দিকে এগোচ্ছে তারা। পশ্চিম দিকে পূর্বে চীন কার্যত ভারতকে ঘিরে ফেলার দিকে এগোচ্ছে কিনা উঠছে প্রশ্ন। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে
জানিয়ে গোড়া থেকে আপত্তি জানিয়ে আসছে ভারত। এখন আবার পূর্ব দিকে হাত বাড়াচ্ছে চীন। সেখানে এতদিন ভারতের বেশ প্রভাব ছিল। শুধু অর্থনৈতিক করিডোর গড়াই নয়, আরও একাধিক চুক্তি হয়েছে তারেক এবং জিনপিং এর মধ্যে, যে তালিকায় রয়েছে তিস্তা নদী প্রকল্প, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সবুজ অর্থনীতিতে সহযোগিতামূলক সম্পর্ক। আজকের মতন সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।